This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লি বিস্ফোরণে বড় সড় ব্রেক থ্রু সম্ভবত মহিলা চিকিৎসক শাহিনী বিস্ফোরণের মাস্টার মাইন্ড। এই মুহূর্তের সবথেকে বড় যে খবর, 30 থেকে 40 লক্ষ টাকা জোগাড় করে শাহিন। একাধিকবার জম্মু কাশ্মীরেও যায় শাহিন, এমনটাই খবর রয়েছে তদন্তকারী সূত্রে। শাহিনের গাড়ি থেকে উদ্ধার হয় AK-47। পাক যোগে এখনো পর্যন্ত সন্দেহভাজন 39 জনকে আটক করেছেন তদন্তকারীরা। 4 রাজ্যে ATS থানায় উদ্ধার হয়েছে একাধিক এনক্রিপ্টেড ডিজিটাল ডিভাইস। এই মুহূর্তে বড় যে খবর পাওয়া যাচ্ছে, দিল্লি বিস্ফোরণে বড় ব্রেক থ্রু। মহিলা চিকিৎসক শাহিন, যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, জম্মু কাশ্মীরে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই শাহিনই এই বিস্ফোরণের মাস্টার মাইন্ড। নাশকতার জন্য 30 থেকে 40 লক্ষ টাকা পর্যন্ত জোগাড় করে এই শাহিন। একাধিকবার জম্মু কাশ্মীরেও যায় সে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তার মানে মহিলা চিকিৎসকের আড়ালে জৈশের বড় সড় চক্রী হিসাবে কাজ করত এই শাহিন। দিল্লি বিস্ফোরণে গ্রেপ্তার ডাক্তার শাহিন শাহিদের জৈশ যোগ এখন স্পষ্ট। জৈশে মোহাম্মদের মহিলা শাখার সঙ্গে যুক্ত শাহিন। জৈশে মোহাম্মদের মহিলা সংগঠন, যার নাম জামাত উল মামিনাত, তার ভারতীয় মডিউলের মাথাই হচ্ছে এই শাহিন। জামাত উল মামিনাতের মাথা পাক জঙ্গি মাসুদ আজহারের বোন সাদিয়া আজহার। যেমনটা জানতে পেরেছেন তদন্তকারীরা, সেই সাদিয়ার সঙ্গে সরাসরি এই শাহিনের যোগ ছিল। আপনাদের মনে করিয়ে দিই, কান্দাহার বিমান অপহরণের মাস্টারমাইন্ড সাদিয়ার স্বামী ইউসুফ আজহার। আরও একবার বলবো আপনাদের, দিল্লি বিস্ফোরণে গ্রেপ্তার ডাক্তার শাহিন শাহিদের জৈশ যোগ স্পষ্ট। ছবি দেখাচ্ছে আপনাদের এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে। জৈশে মোহাম্মদের মহিলা শাখার সঙ্গে যুক্ত এই শাহিন। জৈশে মোহাম্মদের মহিলা সংগঠন, যার নাম জামাত উল মামিনাত, তার ভারতীয় মডিউলের মাথাই হচ্ছে এই শাহিন। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি তন্ময় প্রামাণিক রয়েছেন। আমি সরাসরি তন্ময়দা, একটাই প্রশ্ন, যে এই মুহূর্তে সব থেকে বড় যে ব্রেক থ্রু গোয়েন্দাদের হাতে এই শাহিন শাহিদ, সেই কি এই গোটা বিস্ফোরণের মাস্টার মাইন্ড? দেখো, এখনো পর্যন্ত সেই তথ্য মিলছে যে মূল মাস্টার মাইন্ড যে কজন রয়েছে তার মধ্যে অন্যতম এই শাহিন শাহিদ। শাহিন শাহিদের কি যোগ মিলছে, সেই যোগটা কিন্তু খুব ভয়ঙ্কর। দেখা যাচ্ছে তার সঙ্গে যার যোগ রয়েছে, যে সাদিয়া আজহার, সে মাসুদ আজহারের বোন। আর এই সাদিয়া আজহারের যে স্বামী রয়েছে, সে কিন্তু এই কান্দাহারের যে বলা চলে অপহরণ কাণ্ড এবং অন্যান্য বিষয়গুলো রয়েছে সেখানে যুক্ত ছিল। ফলে সব মিলিয়ে একেবারে পাক যোগ, সেটা যেমন স্পষ্ট হচ্ছে। 1, 2, এই শাহিন ভারতে যে মডিউল তৈরি করেছে, জৈশ মহিলা শাখা তৈরি করেছে, সেখানে তার প্রধান। অর্থাৎ একেবারে ছক করে, পরিকল্পনা করে, দীর্ঘদিনের পরিকল্পনা, একবারে ভারতের অভ্যন্তরে ভারতের মানুষকে দিয়েই সেই কাজ করানোর যে ছক জৈশে মোহাম্মদে। কারণ ওখান থেকে লোক পাঠিয়ে করানো যতটা কঠিন কাজ, এখানকার লোক হলে সেটা আরও বেশি সুবিধে। সেই জায়গাটাকে ধরেই কিন্তু শাহিনদের মতো এরকম লোককে ডেপুট করে পর 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 এই যে বলা চলে যে চক্রব্যূহ তৈরি করা, সেটা করেছিল। ফলে এটা একটা বড় সড়ো ব্রেক থ্রু বলা চলে তদন্তে, যে শাহিন শাহিদ সে ভারতীয় মডিউলের মাথা, এবং তার সঙ্গে একেবারে সরাসরি জৈশের যোগাযোগ রয়েছে সাদিয়া আজহারের মাধ্যমে। দীপ, অনেক ধন্যবাদ তন্ময়দা। দিল্লি বিস্ফোরণে আরও এক ডাক্তারকে আটক করা হয়েছে। উমরের বন্ধু সাজ্জাদ আহমেদ মোল্লাকে শ্রীনগর থেকে আটক করল পুলিশ। সাজ্জাদ সহ 4 জন ডাক্তার পাকড়াও। দিল্লি বিস্ফোরণে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 8। আরও একবার জানাবো আপনাদের, দিল্লি বিস্ফোরণে আরও একজন ডাক্তার আটক। উমরের বন্ধু সাজ্জাদ আহমেদ মোল্লাকে শ্রীনগর থেকে আটক করল পুলিশ। এই সাজ্জাদ সহ 4 ডাক্তার এখনো পর্যন্ত পাকড়াও। দিল্লি বিস্ফোরণে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 8। আপনাদের জানিয়ে রাখবো, দিল্লি বিস্ফোরণে যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল, সেই গাড়ি এসেছিল ফরিদাবাদ থেকে। দিল্লি বিস্ফোরণে TV9 বাংলার হাতে ঘাতক I-20 গাড়ির রুটম্যাপ। গাড়িটি 11 ঘন্টার গতিবিধি এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, সকাল 7:30 ফরিদাবাদ হাসপাতালে প্রথম দেখতে পাওয়া যায় গাড়িটি। সকাল 8:13 বদরপুর টোল প্লাজায় এই I-20 গাড়ি গিয়ে পৌঁছয়। সকাল 8:20 ওখলা শিল্পাঞ্চলে ঘাতক গাড়ি
বিকেল 3:19 এই গাড়িটি দেখতে পাওয়া যায় পার্কিং লটে। সন্ধে 6:48 এই গাড়ি বের হয় পার্কিং লট থেকে। 6:52 লালকেল্লার কাছে বিস্ফোরণ ঘটায়। অর্থাৎ দিল্লি বিস্ফোরণে যে গাড়ি ব্যবহার করা হয়েছিল সেই গাড়ির এন্টায়ার রুট ম্যাপ এই মুহূর্তে TV9 বাংলার হাতে রয়েছে। আমাদের প্রতিনিধি দিল্লি থেকে সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন, আমি সরাসরি সায়ন্তর কাছে চলে যাব। সায়ন্ত, এই i20 যে ঘাতক i20 গাড়ি, তার গোটা রুট ম্যাপটা এই মুহূর্তে যে 11 ঘন্টার তার গতিবিধি এই মুহূর্তে রয়েছে আমাদের হাতে। আমরা দেখাচ্ছি সকাল থেকে শুরু করে সন্ধে পর্যন্ত কোথায় কোথায় গিয়েছিল গাড়িটি, তদন্তকারীরা কি বলছেন। দেখো, তদন্তকারীদের যে তদন্ত চলছে তাতে একটা বিষয় তাদের গায়ে উঠে এসেছে যে এই 11 ঘন্টা যে দিল্লি বা বদরপুর বর্ডার থেকে ঢুকে এসে তারপর যে দিল্লির বিভিন্ন অংশ ঘুরেছে, তারা মূলত এই জায়গাটা নিজেদের ছক কষার জন্য কি তারা করতে পারে এবং কোথায় গাড়ি রাখা যেতে পারে, এই ছক কষার জন্যই তারা মূলত বিভিন্ন জায়গায় ঘুরেছে। এমনকি তারা মূলত অপেক্ষা করছিল তাদের ওপরে যে রয়েছে মূলত এই ঘটনা যিনি মাস্টার মাইন্ড, যে তার কাছ থেকে সঠিক সময়ের নির্দেশের পাওয়ার, এবং সেই কারণে তারা কিন্তু দিল্লির বিভিন্ন অংশ ঘুরেছে। দেখো দীপ, লালকেল্লার গেটের যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু অন্যত্র ঘটতে পারতো। ওরা কিন্তু যে গাড়িটা ঘুরেছে তাতে কিন্তু দেখা যাচ্ছে কাশ্মীরি গেট বা সহ যে বিভিন্ন যে জনব্যস্ত এলাকাগুলো রয়েছে সেই জনবহুল এলাকাগুলোতে কিন্তু বারবার করে ঘুরেছে, বারবার গিয়েছে। তারা সেখানেও সে ঘটনা ঘটাতে পারতো, কিন্তু মূলত এই লালকেল্লার ফোর্ট এলাকাতেই, অর্থাৎ তার গেটের মূল প্রবেশদ্বারের সামনেই ঘটনা ঘটেছে। অর্থাৎ কোথাও তদন্তকারীরা দুটো বিষয় মনে করছে, এক, হয় কোথাও যাচ্ছিল তাড়াহুড়োতে ফেটে গিয়েছে, দুই, নির্দিষ্ট করে এইখান থেকে এইখানে বিস্ফোরণ ঘটিয়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে এখানে যে বিস্ফোরণ ঘটিয়েছে তার থেকে বড় আকারে বিস্ফোরণ আগামী দিনে ঘটাবে, এই বার্তা দিতে পারে। এই দুটো বিষয় নিয়ে কিন্তু মূলত তদন্তকারীরা দেখছে যে এই রুটগুলো ছাড়াও গাড়িটি কোন রুট থেকে, দিল্লির বাইরে যে এলাকাগুলো থেকে এসছে সেই হাইওয়ে সিসিটিভি বা অন্যান্য অংশের জায়গাগুলো তারা কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছে। তদন্তকারীদের কাছে সে সুবিধা হবে। ধন্যবাদ তোমাকে। দিল্লি বিস্ফোরণে ব্যবহার করা হয়েছে যে গাড়িটি, সেই গাড়ি নিয়ে এবার আর একটা নতুন তথ্য দিই আপনাদের। এবার প্রকাশ্যে পেট্রোল পাম্পে এই গাড়ির দূষণ পরীক্ষা সিসিটিভি ফুটেজ। 29 অক্টোবরের সিসিটিভি ফুটেজ ভাইরাল এই মুহূর্তে। গাড়ি থেকে বেরিয়ে দূষণ পরীক্ষা করাচ্ছে 3 জন ব্যক্তি। আপনারা সিসিটিভিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি আপনাদের আরো একবার, দেখুন সেই সিসিটিভি ফুটেজ। গাড়ি থেকে বেরিয়ে এসে গাড়ির দূষণ পরীক্ষা করাচ্ছে 3 জন ব্যক্তি। উমার বা মুজাম্মিলের মধ্যে কেউ কি সেদিন ছিল গাড়িতে? ওই দিনই গাড়িটি কেনা হয়েছিল বলেই এখনো পর্যন্ত কিন্তু অনুমান। অর্থাৎ দিল্লি বিস্ফোরণে যে গাড়িটি ব্যবহার করা হয়েছে সেই গাড়ি নিয়ে এবার নতুন তথ্য আপনাদের সামনে আছে TV9 বাংলা। সামনে এলো পেট্রোল পাম্পে গাড়ির দূষণ পরীক্ষা সিসিটিভি ফুটেজ। এটা 29 অক্টোবরের সিসিটিভি ফুটেজ, যে ফুটেজ ভাইরাল। গাড়ি থেকে বেরিয়ে দূষণ পরীক্ষা করাচ্ছে 3 জন ব্যক্তি। উমার বা মুজাম্মিলের মধ্যে কেউ কি সেদিন ছিল এই গাড়িতে? এটা এই মুহূর্তে প্রশ্ন। সেই দিনই গাড়িটি সম্ভবত কেনা হয়েছিল বলেই মনে করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো, লালকেল্লার কাছে i20 গাড়িতে বিস্ফোরণ। ফরিদাবাদ থেকে আটক করা হয়েছে গাড়ির মালিককে, তার নামেই এই গাড়ির রেজিস্ট্রেশন। আটক সন্দেহভাজন গাড়ির মালিক মোহাম্মদ সালমানকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই গাড়ি বিক্রি করে দিয়েছিল সে, জিজ্ঞাসাবাদে এমনটাই গাড়ির মালিক জানিয়েছে। তদন্তকারীদের কাছে উঠে এসেছে আরও একটা নাম, নাদিম খান। এই নাদিম খানের নাম উঠে এসেছে তদন্তে। রয়্যাল কার জোন সংস্থার মাধ্যমে এই গাড়ি বিক্রি হয়। ফরিদাবাদেও রয়েছে রয়্যাল কার জোনের অফিস। একাধিকবার গাড়িটি হাতবদল হয়, মানে কেনা বেচা হয়। কে এই গাড়ির আসল মালিক তা নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে। दिल्ली में लाल किले के बाहर जिस i20 गाड़ी में ब्लास्ट हुआ वो गाड़ी फरीदाबाद के इसी रॉयल कार जोन से बेची गई थी। पुलवामा के रहने वाले तारिक को बेची गई थी और ये वही जगह है जहां पर गाड़ियां बेची गई थी। ये आप देखेंगे कि ये जो पूरा जोन है, यहाँ पर रॉयल कार जोन जो है अमित नाम का एक शख्स चलाता है और यहाँ पर इसी तरीके से गाड़ियां खड़ी रहती हैं और यहीं पर जो गाड़ियां हैं उनको बेचा जाता है। और HR 26 7674 नंबर की जो गाड़ी थी i20, इसको भी यहीं से तारीख को बेचा गया था जिसमें ब्लास्ट हुआ। लेकिन इस वक्त इस रॉयल कार जोन पर ताला लगा हुआ है, कोई भी शख्स यहाँ पर मौजूद नहीं है। पड़ोसी जरूर यहाँ पर मौजूद हैं। सर, क्या नाम है आपका? सुनील गुप्ता। सुनील जी, ये जो रॉयल कार जोन है ये कौन चलाता है, कहाँ है? सर, मुझे पता नहीं है। ये अभी 1-1.5 साल पहले ही आए हैं लोग, इन्होंने खरीदा अपनी ज़मीन है, अपनी जगह है इनकी।
और मैं 3 साल पहले मकान खरीदा। मेरा प्रॉपर्टी का गोविंदपुरी में काम है। मैं सुबह 10 बजे निकलता हूँ, रात को 10-11 बजे आता हूँ, तो कभी मुलाकात मेरी होती नहीं है। ये लोग अक्सर यहाँ पर दिखाई देते हैं, किस तरीके से गाड़ियाँ बेची जाती हैं, क्या है? सर वो तो काम तो है ही है, वो तो आपको दिख रहा है कि यहाँ पे गाड़ी बेचने खरीदने का यही काम है। लेकिन मैं कभी इंटरफेयर कर, मुझे ज़रूरत नहीं पड़ती। मैं तो अपने सीधे सुबह निकलता हूँ, रात तक आता हूँ। तो मैं जब मैं आता हूँ तो ऑफिस बंद मिलता है। जब सुबह मैं जब निकलता हूँ 10 बजे, तब भी ऑफिस बंद सा ही मिलता है। ये 1.5 साल पहले यहाँ पर आए थे, ज़्यादा लोगों से बातचीत नहीं होती थी, लेकिन फिलहाल पुलिस अब जानकारी कर रही है कि जब तारीख को पुलिस ये गाड़ी बेची गई थी तो आखिर इस गाड़ी का इस्तेमाल किस तरीके से किया गया है। कैमरामैन अमित के साथ पुनीत शर्मा, TV9 भारतवर्ष, फरीदाबाद। যে খবর এই মুহূর্তে সূত্র মারফত পাওয়া যাচ্ছে, পুলওয়ামার বাসিন্দা আমির রশিদকে গাড়ি বিক্রি করা হয়েছিল। রয়্যাল কার জোন সংস্থার মাধ্যমে গাড়ি বিক্রি করা হয়। ফরিদাবাদেও রয়েছে এই রয়্যাল কার জোনের অফিস। ছবি দেখাচ্ছি আপনাদের। একাধিকবার এই অভিযুক্ত গাড়িটাকে কেনা বেচা বা হাতবদল করা হয়েছিল। কে গাড়ির আসল মালিক সেটা নিয়ে তাই এখনো ধোঁয়াশা রয়েছে। পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে প্রায় 3 বছর পুলওয়ামার গ্রামের বাড়িতে ধৃত আমির ছিল না। মাঝের এই সময়টা কোথায় ছিল, সে কি করছিল? পেশায় কল মিস্ত্রি আমির। কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে আমিরের যোগ আছে কি না তা এই মুহূর্তে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। हमारे घर में कोई तारीख ही नहीं है। हमारे घर में उमर रशीद है, दूसरा है आमिर रशीद, बस वो दो। क्या उन्होंने कोई गाड़ी ली थी बाहर से, कहीं HR नंबर की गाड़ी? जो नहीं, हमारी गाड़ी ये है, आप देख सकते हैं, JK नंबर की है। हमारे और कोई गाड़ी नहीं। उन्होंने कुछ नहीं कहा। जब हमने नंबर ये बोला JK की गाड़ी है तो उन्होंने और कुछ नहीं, उन्होंने बोला चलो ठीक है, इनको थाने में पूछताछ थोड़ा सा करेंगे, और कुछ नहीं। उन्होंने और कुछ नहीं बोला। सिर्फ हमने बोला था इनको छोड़ दो, हमारे घर में और कोई मर्द नहीं है, हम खाली 2 हैं। तो उन्होंने बोला कल तक छोड़ देंगे, सुबह आ जाना, तो हम छोड़ देंगे। ये आमिर जो है जिनकी पिक्चर कल से वायरल है, ये क्या काम करते हैं? प्लम्बर है। ये कश्मीर में ही होते हैं या बाहर भी? कश्मीर में, हाँ, बस, और आउटसाइड में। ये गाड़ी थी इसके पास क्या पता क्या? आपने कभी HR नंबर की गाड़ी नहीं देखी? नहीं देखी। ये क्या काम करता है? प्लम्बिंग। और इसका जो दूसरा भाई है उमर, वो इलेक्ट्रिशियन। उन दोनों को पुलिस ले गई है रात में। मतलब तब से कोई पता नहीं है। ये कभी आपने सुना दिल्ली वगैरह या कुछ नहीं? इनका कोई कार्य, कोई जुम्मन तो नहीं जा सकती है। तो कैसे आदमी थे ये? बिल्कुल कोई कनेक्शन कभी? कुछ नहीं। नंबर आया था HR का, हरियाणा की गाड़ी है। कभी आपने इस इलाके में वो गाड़ी देखी है? नहीं कभी। नेचर के हिसाब से नेचर के हिसाब बिल्कुल नॉर्मल, बिल्कुल नॉर्मल है, बिल्कुल नॉर्मल। कभी पकड़े गए थे? कभी नहीं। कभी कोई मिलिटेंसी से? नहीं, कभी। आज पहली बार हो गई। तो इससे पहले कब दिल्ली गए थे? कोई जानकारी है आपके पास? दोनों भाइयों में से कोई भाई दिल्ली वगैरह गए थे? नहीं जाती। जो फोटो सामने आई है वो आमिर की फोटो है क्या? वो आमिर की फोटो मैंने आपको अभी दिखाया। हाँ, ये आमिर की फोटो है। এই মুহূর্তে আরেকটা বড় আপডেট দিয়ে আপনাদের। দিল্লি বিস্ফোরণে এবার জড়িয়ে গেল আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ল্যাবেই বিস্ফোরক তৈরি করা হয়েছে, এমনটাই প্রাথমিক অনুমান তদন্তকারীদের। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের 6 জন আধিকারিককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। তার মানে এবার সরাসরি দিল্লি বিস্ফোরণের সঙ্গে নাম জড়িয়ে গেল একটি বিশ্ববিদ্যালয়ের। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম জড়িয়ে গেল। মনে করা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারেই তৈরি করা হয়েছিল বিস্ফোরক, যে বিস্ফোরকে গতকাল দিল্লিতে ব্লাস্ট করা হয়েছে এবং তাতে মৃত্যু মিছিল, এমনটাই অনুমান তদন্তকারীদের। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের 6 জন আধিকারিককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে আমরা আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তবে TV9 বাংলা থেকে ফোন করছি, এটা শোনার পরেই তিনি ফোন কেটে দেন, অর্থাৎ তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম এই মুহূর্তে জড়িয়ে গেছে দিল্লি বিস্ফোরণের সঙ্গে। এই বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারেই তৈরি করা হয়েছে বিস্ফোরক, যে বিস্ফোরক লালকেল্লার অদূরে ফাটানো হয়েছে, এমনটাই অনুমান তদন্তকারীদের। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের 6 জন আধিকারিককে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। তার মানে দিল্লি বিস্ফোরণের সঙ্গে এবার সরাসরি একটি বিশ্ববিদ্যালয়ের নাম জড়িয়ে গেল। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম জড়িয়ে গেল। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ল্যাবেই
বিস্ফোরক তৈরি করা হয়েছিল এমনটাই অনুমান তদন্তকারীদের। তার মানে এখানে যে বিস্ফোরক তৈরি করা হয়েছিল সেই বিস্ফোরক নিয়ে গিয়েই লাল কেল্লার অদূরে বিস্ফোরণ ঘটানো হয়, যাতে বহু মানুষের মৃত্যু হয়েছে গতকাল। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে সেখানে পুলিশের আধিকারিকরা তারা পৌঁছে যান, তারা গোটা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখেন। 6 জন আধিকারিককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশি তদন্ত এখনো চলছে এমনটাই জানতে পারা যাচ্ছে।